শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের নিয়মে নিয়োগ সমর্থন করি না, মন্তব্য নাহিদ ইসলামের। এদিকে নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, তবুও থামছে না যমুনা সচিবালয় কেন্দ্রিক আন্দোলন। সর্বশেষ আবারও পুশিন, প্রচণ্ড বৃষ্টির মধ্যে 20 জনকে ঠেলে দিল বিএসএফ। শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের রাষ্ট্র ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। অধ্যাপক ইউনূস গতকাল বুধবার 18 জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রধান উপদেষ্টা দরবার অনুষ্ঠানের বক্তব্যে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তি সৃষ্টি করে। এ ব্যাপারে আমি এসএসএফকে যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার ব্যাপারে নির্দেশনা দিয়েছি। অতীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় 1 ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে বলে আশাবাদী। প্রধান উপদেষ্টা মনে করেন, জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএফএস এর পরপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সাথে পালন করবে। অধ্যাপক ইউনূস বলেন, বর্তমান বিশ্বের আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হওয়ার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। প্রধান উপদেষ্টা আশা করেন যে এসএসএফ একইভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সবারই নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করবে। জানাবো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের নিয়মে নিয়োগ সমর্থন করি না, মন্তব্য নাহিদ ইসলামের। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের নিয়মে কোনো নিয়োগ সমর্থন করবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় বৈঠকের বিরতিতে এমন মন্তব্য করেন। নাহিদ বলেন, জাতীয় সাংবিধানিক পরিষদের বিষয়ে আমরা একমত হয়েছি। এটির মাধ্যমে রাষ্ট্রীয় সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের ব্যবস্থা হবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সমর্থন জানিয়েছি। তবে গঠন প্রক্রিয়া নিয়ে অনেকগুলো দল ভিন্নমত রয়েছে। সেই জায়গায় আমাদেরও কিছু ভিন্ন প্রস্তাব আছে, কিন্তু নীতিগত জায়গা থেকে এখানে অনেকগুলো দল এনসিপির পক্ষে অবস্থান নিয়েছে। এনসিপি প্রধান বলেন, নির্বাচন কমিশন নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিগত সময়ের অভিজ্ঞতায় আমরা জানি জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দলীয়করণ করা হয়েছে। কাজেই এইসব প্রতিষ্ঠানে আগের আইন ও আগের নিয়মে কোনো নিয়োগকে আমরা সমর্থন করি না। ঐকমত্যের পক্ষ থেকে একটি প্রস্তাব রয়েছে। আমরা বলেছি, যারা এনসিসির বিরোধিতা করেছেন তাদের কাছে যদি বিকল্প কোনো প্রস্তাব থাকে সেটা তাদের তুলে ধরা হয়, কারণ এই উদ্যোগের সমাধান দরকার। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষতা যাতে থাকে সেটা দেখতে হবে। তিনি বলেন, আশা করছি গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে যাতে দলীয় অবস্থানের বাইরে থেকে জাতীয় স্বার্থে সবাই ঐকমত্য পৌঁছায় বলে মনে করেন তিনি। এদিকে নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, তবুও থামছে না যমুনা সচিবালয় কেন্দ্রিক আন্দোলন। রাজধানীর কাকরাইল মিন্টো রোড হোটেল ইন্টারকন্টিনেন্টাল রোমোর
অফিসার্স ক্লাব এলাকা ও সচিবালয় ঘিরে একের পর এক গণজমায়েত মিছিল বিক্ষোভ ঠেকাতে বারবার সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নিরাপত্তাজনিত কারণে দেখিয়ে গত 10 মাসে মোট 5 বার এই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থাটি। প্রতিবারই বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। প্রশ্ন উঠছে বারবার একই ধরনের নিষেধাজ্ঞার প্রয়োজন কেন হচ্ছে। সর্বশেষ 4 জুন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয় 9 জুলাই থেকে কাকরাইল সচিবালয় আশেপাশের এলাকায় সব ধরনের সভা মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ। তবে আগের 4 বারের মতো এবারও জানানো হয়েছে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। এর আগে 2024 সালের 26 আগস্ট ও 30 আগস্ট এবং 2025 সালের 13 মার্চ ও 10 মে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রতিবারই বলা হয় এটি স্থায়ীভাবে কার্যকর থাকবে, অথচ আবার নতুন করে একটি গণবিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে ডিএমপিকে। তাহলে কি আগের নিষেধাজ্ঞাগুলো কার্যকর ছিল না, এমন প্রশ্ন উঠে এসেছে। সর্বশেষ আবারও পুশিন, প্রচণ্ড বৃষ্টির মধ্যে 20 জনকে ঠেলে দিল বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে 20 জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বুধবার ভোর 4:45টার দিকে ভারতের 71 ব্যাটালিয়নের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে 4/5 XSS আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার মধ্যে 7 নারী ও 10 শিশু রয়েছে। বিজিবি তাদের আটক করেছে। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ জানান, ঠেলে দেওয়া 20 জন প্রায় 10 বছর আগে বাংলাদেশের কুড়িগ্রাম এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা ভারতের রাজধানী দিল্লির হরিয়ান এলাকায় একটি ইটভাটায় কাজ করতেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। ওই 20 জনকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ঠেলে দেওয়াদের মধ্যে একজন রেজিনা বেগম জানান, কয়েকদিন ধরে বিএসএফ তাদের আটকে রেখেছিল। সবাইকে নানা ধরনের নির্যাতন করা হয়েছে, ঠিকমতো খেয়ে দেওয়া হয়নি। বাচ্চারা খাবার জন্য কাঁদলেও তাদের মন গলেনি। বুধবার ভোরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়। এই সময় বৃষ্টিতে ভিজে তার সন্তান শিশুরা ঠান্ডায় কাঁপছিল। বাংলাদেশিরা আমাদেরকে অনেক সাহায্য করেছেন। এদিকে ভারতের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক আল আমিন এক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাতে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ওই কিশোরকে ফেরত আনে বিজিবি। আল আমিন হবিগঞ্জ জেলা সদরের কালীগাছতলা মহল্লার মোহাম্মদ আলীর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আল আমিন গত 15 জুন দাফলং সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। এরপর মঙ্গলবার হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশের চেষ্টা করে। এই সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে এবং তাকে গ্রেপ্তার করে পাঠাতে হয়। ওই দিনই বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায়। এরপর রাত 10টায় বিজিবির হাতে তাকে গ্রেপ্তার করা হয়। আল আমিনের বিরুদ্ধে মামলা করে হাকিমপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।